আজকে শেখ হাসিনা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে একমাত্র জামাত শিবিরের জন্য নাকি সেই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। আমি কোনো পক্ষপাতিত্ব করছি না, মনে করবেন না যে আমি আবার জামাত শিবির করি। তারা সেই সময় এই দেশে নিষিদ্ধ ছিল। কেন নিষিদ্ধ করা হলো জাস্ট কয়েকদিন আগে সেটাও আপনাদের বুঝতে হবে। আপনাদেরকে পক্ষপাতিত্ব করলে হবে না, যে যে ভালো কাজ করে তাকে আপনার সেই স্বীকৃতি দেওয়ার মনোভাব থাকতে হবে। এই দেশের সেকুলাররা যারা সেই রাষ্ট্রযন্ত্রে বসে আছে তারা চায় না এই দেশে ইসলামিক শক্তিটা আবির্ভূত হোক, তারা চায় না। তারাও জুলাই সনদকে মনে মনে বাধা দিচ্ছে, আপনারা হয়তো সেটা বুঝতে পারছেন না। তো কি করতে পারেন, আগামী নির্বাচনে এমন একটা সময় আল্লাহ আপনাদেরকে এমন একটা সুযোগ করে দিয়েছেন, যদি আপনারা ভারত বিরোধী শক্তিকে প্রতিহত করতে না পারেন তাহলে আবার দেশ অন্ধকারে যাবে, এটা আমি শতভাগ নিশ্চিত করতে পারি। ভারত প্ল্যান এ হেরে গেছে, পরাজিত হয়েছে প্ল্যান এ, প্ল্যান বি তারা এখন গ্রহণ করেছে বি কে নিয়ে, প্ল্যান বি গ্রহণ করেছে বি কে নিয়ে। সুতরাং আমাদের বুঝতে হবে, আমাদের অনুভূতিকে জাগ্রত করতে হবে, ইমানকে শক্তিশালী করতে হবে। আন্তর্জাতিক অথবা মুসলিম ইউনিটি, যেটা বিশ্বব্যাপী মুসলিম ইউনিটির কথাই তো বলছেন একটা, সেটা করতে হলে তো আগে নিজেদের মধ্যে ইউনিটি আসতে হবে। 2022 সালে জেনারেল ইব্রাহিম বীর প্রতীক, আমার শ্রদ্ধেয় ব্যক্তিত্ব, তাকে নিয়ে সেই খুব কঠিন সময়ে যখন ফেসিবাদ চরম আকার ধারণ করেছে, আমরা গোপনে সেই সময়ে একটা উদ্যোগ নিয়েছিলাম, অন্ততপক্ষে বাংলাদেশের ইসলামী দলগুলোর মধ্যে একটা ঐক্য করা যায় কিনা। আমি খুব ওতপ্রোত আমি জড়িত ছিলাম সেটার সাথে, কেননা সেই সময় আমরা চিন্তা করেছিলাম বামপন্থী সেকুলার সবাই মিলে গেছে, একাকার হয়ে গেছে হাসিনার সাথে। হাসিনার রাজত্বকে, ফেসিবাদের রাজত্বকে দীর্ঘায়িত করার জন্য তারা ব্যাপকভাবে প্রস্তুতি গ্রহণ করেছে চিরস্থায়ীভাবে। তখন আমরা চিন্তা করলাম, মাহমুদ ভাই তো তখন এমনভাবে নির্যাতিত হচ্ছিলেন যে সেটা বলাই বাহুল্য, এবং দুঃসাহসী যে ভূমিকা রেখেছেন তিনি, কারো কাছে মাথা নত করেন নাই, একটা উদাহরণ হিসেবে তিনি আবির্ভূত হয়েছিলেন। আমরা তাকেও স্মরণ করছিলাম সেই সময়ে। তো সে সময় আমি গভীরে প্রবেশ করেছি বাংলাদেশের বিভিন্ন রাজনৈতিক, ইসলামী রাজনৈতিক দলগুলোর মধ্যে। আমি দেখলাম, আপনি তো বলছেন যে মৃত্যুর, একজন বক্তা বলে গেছেন যে মৃত্যুর ভয় আমাদেরকে তাড়িত করছে, সেজন্য আমরা কোনো সাহসী উদ্যোগ গ্রহণ করি না। সেটা তো পরের কথা, ব্যক্তিগত ক্ষুদ্র স্বার্থ আমরা ত্যাগ করতে চাই না, মৃত্যু তো পরের কথা। ব্যক্তিগত ক্ষুদ্রতার স্বার্থ, সেটা আমি গভীরভাবে দেখেছি আলেমুল আমাদের মধ্যে, কেমন ব্রাহ্মণ্যবাদের সেই ধারাটা তাদের মধ্যে ঢুকে গেছে। তারা নিজেদেরকে, অনেকেই মনে করেন, সবাই না, যে ইসলামের ধব্জাদারি আমরা ছাড়া কেউ না। অর্থাৎ যদি আধুনিক শিক্ষিত কেউ ইসলামী চিন্তাবিদ হয়, তাদের কোনো স্থান নাই সেখানে। তারা সেটা গ্রহণ করতে চায় না, অ্যাকসেপ্ট করতে চায় না। তারা মনে করে যে ইসলামের মালিকানা কেবল আমাদের। আমি একটা উদাহরণ দিই। এই যে কিছুদিন আগে সোহরাওয়ার্দী উদ্যানে একটা কাদিয়ানি বিরোধী একটা সম্মেলন হলো, মনে আছে আপনাদের? পুরো একাকার হয়ে গেছে, পুরা একাকার হয়ে গেছে, পুরো বাংলাদেশের আলেম সমাজ সেখানে একাকার হয়ে গেছে। আপনার মনে আছে? সেখানে আমাকে ইনভাইট করেছিলেন ওই আন্দোলনেরই সভাপতি। তিনি সেখানে এমন অসহায় হয়ে গেছেন সবার আবির্ভাবের কারণে, যে কোনো মাওলানা ছাড়া কাউকে কোনো বক্তব্য রাখতে দেওয়া হয়নি। আপনারা লক্ষ্য করেন জিনিসটা, হয়তো কেউ মার্ক করেন নাই। আমার নাম অনেকবার দেওয়া হয়েছে, কিন্তু আমার শার্ট প্যান্ট পরা ছিল বলে আমাকে তারা বক্তব্য রাখতে দেননি। এককভাবে মাওলানারা ছাড়া একজনও বাইরের লোককে বক্তব্য রাখতে দেওয়া হয়নি। হ্যাঁ, দেওয়া হয়েছে শুধু বিএনপির একজনকে, সালাউদ্দিন সাহেবকে। সেটাও পারপাস আছে, সেইটারও পারপাসফুলি করা হয়েছে। তো কিভাবে আপনি নিজেরাই তো ঐক্যবদ্ধ হতে পারছেন না আলেমরা, আপনারা কিভাবে রাষ্ট্রীয় ঐক্যের কথা বলছেন, আন্তর্জাতিক ঐক্যের কথা বলছেন? এখন আসুন, আমি নিতে চাই না, কেন আমার খুব লজ্জিত হই আমি মাহমুদ ভাইয়ের সামনে কথা বলতে। দেখুন, আজকে আপনাদের ঐতিহাসিকভাবে চিন্তা করতে হবে। কোরআনের, আজকে আমি গত রাতে 12টা পর্যন্ত আমি কোরআনের কমপক্ষে হলেও আপনার 100টার উপরে আয়াত আমি বের করেছি এই শুধু ঐক্যের বিষয়ে।
আমি দেখলাম যে আসলে আমরা মুসলমানই না। যদি ওই ওই কোরআনের আয়াতগুলো আমরা দেখি তাহলে আমরা মুসলমানিত্বের মধ্যে নাই। সাপোজ মাহমুদ ভাই আমার দেশের সম্পাদক, মাহমুদ ভাইয়ের চিন্তাধারা, উনি যে পলিসিগুলো তৈরি করেছেন ওই পলিসির বাইরে সেখানে কেউ কাজ করে কি আমার দেশে থাকতে পারবে? সহজ হিসাব। তো আমরা মুসলমান হওয়ার জন্য কোরআন অনুসরণ করতে হবে, সেই কোরআনের ধারে কাছে আমরা নাই, জ্ঞানও নাই আমাদের। বাংলাদেশের এখন একটা ঐতিহাসিক প্রেক্ষাপট সংক্ষিপ্তভাবে বলছি। বিশ্ব মুসলিমের ঐক্য করার জন্য সর্বপ্রথম উদ্যোগ নিয়েছিলেন কিং ফয়সাল। আপনাদের মনে আছে কিনা জানি না, আমি পড়ে দেখেন। কিং ফয়সাল এবং এই সাথে মাওলানা মওদুদী সাহেবের খুব ভালো সম্পর্ক ছিলেন। মাওলানা মওদুদী সাহেবেরও খুব উদ্যোগ ছিল এবং কিং ফয়সালকে তিনি অনুপ্রাণিত করতে পেরেছিলেন যাতে মুসলিম ঐক্যের সৃষ্টি হয়। তাকে নির্মমভাবে তার ভাতিজাকে দিয়ে হত্যা করা হয়েছে। কাজটা কিন্তু খুব সহজ না। যখনই আপনি ঐক্য করতে যাবেন, একটা আধিপত্যবাদী শক্তি, ইসলাম বিরোধী শক্তি, ইহুদিবাদ, জায়নিজম, খ্রিস্টানিটি এবং হোয়াইটিজম এবং আরেকটা শক্তি ইসরায়েল, এর সাথে যুক্ত হয়েছে আমাদের ভারতীয় আধিপত্যবাদ। তারা সম্মিলিতভাবে আপনাকে উঠতে দিবে না। কিং ফয়সাল নিয়েছিলেন, পারেননি, হত্যা করা হয়েছে। জেনারেল দুই জিয়া, একজন হলো পাকিস্তানে জিয়াউল হক আর বাংলাদেশের জিয়াউর রহমান, ওনারাও দুইজন উদ্যোগ নিয়েছিলেন, তাদের দুইজনকে হত্যা করা হয়েছে। এই ঘটনাগুলো আপনাদের বুঝতে হবে, জানতে হবে। জেনারেল জিয়াউল হককে হত্যা করার জন্য আমেরিকা, যাতে এই জিয়াউল হক এত প্রভাবশালী হয়ে গেলেন মুসলিম বিশ্বে, তাকে মারার জন্য তাদের অ্যাম্বাসেডরকে পর্যন্ত তারা স্যাক্রিফাইস করেছে। মাহমুদ ভাই ভালো জানবেন এগুলো আরো, আমি খুব ক্ষুদ্র মানুষ। অ্যাম্বাসেডরকে পর্যন্ত স্যাক্রিফাইস করেছে যাতে এই প্রেসিডেন্ট জেনারেল জিয়াউল হককে হত্যা করা হয়। একইভাবে আমাদের জিয়াউর রহমান, অনেকে বলে যে ভারতীয় ইন্ধনে কিংবা ভারতীয় প্রত্যক্ষ সহযোগিতায়, হ্যাঁ কোনো সন্দেহ নাই, কিন্তু এটার পিছনে শুধু ভারত নয়। আপনাদের বুঝতে হবে বাংলাদেশের সেকুলার শক্তি, আজকে জোর দিয়ে বলতে চাই, আজকে এখানে অনেকেই সেকুলার হয়তো হাজির আছেন, মনে রাখবেন আপনাদেরকে শয়তান তৈরি করেছে যারা সেকুলার। এই সেকুলার তৈরি করে মুসলমানদের মধ্যে শয়তান, অর্থাৎ মানুষ বেশি শয়তানেরা। এরা বাংলাদেশের প্রত্যেকটা সমস্যার পিছনে হলো এই সেকুলার। শেখ মুজিবকে, সে ছিল মডারেট একজন গণতান্ত্রিক ব্যক্তিত্ব, তাকে এই কমিউনিস্টরা, এই সেকুলাররাই কিন্তু তাকে পরিবর্তন করে এক নেতা এক দেশের মধ্যে নিয়ে যায় এবং আলটিমেটলি তার জীবন শেষ করতে হয়। একইভাবে জিয়াউর রহমানকেও। এবং আপনারাও যারা এই উদ্যোগ নেবেন, আপনাদেরকে বুঝতে হবে, নিজেকে বিশ্বাস করতে হবে প্রকৃত শত্রু কারা, তাদের থেকে আপনাদের সাবধান থাকতে হবে। কাজটা খুব সহজ নয়, অত্যন্ত কঠিন। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি ফরিদ ভাইকে। এবং এখানে দেখেন দিনহীনভাবে তারা এই আয়োজনগুলো করছে। তাদের নিজস্ব কোনো আর্থিক সামর্থ্য নাই, আজকে সেই শক্তি নাই। আজকে অন্য সাধারণ বিষয় নিয়ে যেভাবে আবির্ভূত হয় মানুষ, সেমিনার সিম্পোজিয়াম করে, আজকে কিন্তু এটার সাথে একটা বিশাল তফাৎ আপনাদের মনে রাখতে হবে। তো প্রিয় ভাই ও বোনেরা, আমি পরিশেষে অনুরোধ করব, আগামী ইলেকশনটা হলো একটা মোক্ষম সময়, একটা ক্রান্তিকাল, যে দেশটাকে 16 বছর ফ্যাসিস্ট হাসিনা ইন্ডিয়ার রাজত্বে কায়েম করেছে, সেই দেশটায় এই আমাদের আবাবিল পাখিদের উদ্যোগে, আমি বলি কোনো রাজনৈতিক দলের কৃতিত্ব সেখানে ছিল না। অফকোর্স যারা গোপনে ছিল তাদের কথা আলাদা। আজকে শেখ হাসিনা পর্যন্ত বলতে বাধ্য হয়েছে একমাত্র জামাত শিবিরের জন্য নাকি সেই দেশ থেকে পালাতে বাধ্য হয়েছে। আমি কোনো পক্ষপাতিত্ব করছি না, মনে করবেন না যে আমি আবার জামাত শিবির করি। তারা সেই সময় এই দেশে নিষিদ্ধ ছিল। কেন নিষিদ্ধ করা হলো জাস্ট কয়েকদিন আগে, সেটাও আপনাদের বুঝতে হবে। আপনাদেরকে পক্ষপাতিত্ব করলে হবে না, যে যে ভালো কাজ করে তাকে আপনার সে স্বীকৃতি দেওয়ার মনোভাব থাকতে হবে। সেই মনোভাব না থাকলে আপনি একটা সত্যিকারের মুসলমান নন, এটা বুঝতে হবে। আজকে একটা সুযোগ আল্লাহ করে দিয়েছেন, আগামী নির্বাচন। দুঃখজনক হলেও সত্য, গণভোট এবং নির্বাচনটা একদিনে পড়েছে, দুইটা মেইন মেনু একসাথে খাওয়া যায় না, এই জনগণ বিভ্রান্ত হবে।
4টা প্রশ্ন দিয়েছে, 4টা প্রশ্নের মধ্যে আমি 2টা মানি না, তাহলে আমি কি করব? একটা মানি না, কি করব? এক কথায় হতো জুলাই সনদের আপনার আস্থা আছে কি নাই, শেষ হয়ে যেত, হ্যাঁ বা না। কিন্তু এটা ইচ্ছা করে জটিলতা তৈরি করা হয়েছে, যাতে এখানে একটা গভীর ষড়যন্ত্র কাজ করছে। আপনাদের বুঝতে হবে, এই দেশের সেকুলাররা যারা সেই রাষ্ট্রযন্ত্রে বসে আছে, তারা চায় না এই দেশে ইসলামিক শক্তিটা আবির্ভূত হোক, তারা চায় না। তারাও জুলাই সনদকে মনে মনে বাধা দিচ্ছে, আপনারা হয়তো সেটা বুঝতে পারছেন না। তো কি করতে পারেন? আগামী নির্বাচনে এমন একটা সময় আল্লাহ আপনাদেরকে এমন একটা সুযোগ করে দিয়েছেন, যদি আপনারা ভারত বিরোধী শক্তিকে প্রতিহত করতে না পারেন, তাহলে আবার দেশ অন্ধকারে যাবে, এটা আমি শতভাগ নিশ্চিত করতে পারি। ভারত প্ল্যান এ হেরে গেছে, পরাজিত হয়েছে প্ল্যান এ, প্ল্যান বি তারা এখন গ্রহণ করেছে বি কে নিয়ে, প্ল্যান বি গ্রহণ করেছে বি কে নিয়ে। সুতরাং আমাদের বুঝতে হবে, আমাদের অনুভূতিকে জাগ্রত করতে হবে, ইমানকে শক্তিশালী করতে হবে। অনেকে ইমান বললে আবার মনে 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 মৌলবাদ খুঁজে পান, সেখানে ফান্ডামেন্টালিজম খুঁজে পান। ভাইয়েরা, এটা ছাড়া কোনো উপায় নাই। যতক্ষণ না পর্যন্ত আপনাদের ইমানি শক্তি আরো বহুগুণে শক্তিশালী না হবে, কখনো পরিবর্তন আনতে পারবেন না, ইউনিটি তো দূরের কথা। অতএব সর্বশেষ আমি আপনাদেরকে, নিশ্চয়ই এই অনুষ্ঠান অনেকেই লক্ষ লক্ষ লোক দেখবেন মিডিয়ার মাধ্যমে, সবাইকে অনুরোধ করব, আগামী ইলেকশনে 300 আসনে কোনো দলকে কিংবা কোনো মার্কাকে ফলো করে আপনারা যদি ভোট দেন, ভুল করবেন। যে দলের যে ব্যক্তি যোগ্য, দেশপ্রেমিক, সৎ, ইমানদার, দেশকে গভীরভাবে ভালোবাসে, সেই ধরনের ব্যক্তিত্বকে, যারা আমলাদেরকে পরিচালনা করার যোগ্যতা রাখে, সেই ধরনের লোকদেরকে যদি আপনারা দল মত নির্বিশেষে নির্বাচিত করতে পারেন, বাংলাদেশের পরিবর্তন হবেই ইনশাআল্লাহ। আমি সে আশাবাদ ব্যক্ত করে আজকে আমার বক্তব্য শেষ করে আমার শ্রদ্ধেয় মাহমুদ ভাইয়ের কাছে মাইক হস্তান্তর করছি। আল্লাহ হাফেজ।